ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর 2025 রাইমারিন প্রশ্নবিচিত্রা তোমাদের ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমি মডেল স্কুলগুলো সমাধান করব। আজকের আমি তোমাদের 1 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, আজকে 1 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন বলছে যে ড্যাশ 1 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। আমরা জানি হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। হিমালয় হলো একটি নবীন ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হলো ড্যাশ সমভূমির উদাহরণ। এটা পলিগঠিত সমভূমির উদাহরণ। পলিগঠিত সমভূমির উদাহরণ। পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি বলে আমরা জানি? পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হচ্ছে তিব্বত মালভূমি। 4 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ পর্বতমালা থাকার জন্য সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে ভারতের শীতের তীব্রতা কমিয়েছে। সেটা হবে হিমালয় পর্বতমালা থাকার কারণে আমাদের সাইবেরিয়ার আমাদের উত্তর দিকে যে সাইবেরিয়ার তীব্র শীতলের হাত থেকে বাঁচিয়ে রেখেছে আমাদের হিমালয় পর্বতমালা। বেশ, প্রশ্ন দেখো, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর ড্যাশ সম্পদে সমৃদ্ধ। দেখো, বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর বনজ সম্পদ সমৃদ্ধ। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর বনজ সম্পদ। কী হচ্ছে বনজ? এখানে শূন্যস্থানে কি বুঝবে? বনজ সম্পদে সমৃদ্ধ। কোশি নদী ড্যাশ নদীর উপনদী। পরের প্রশ্ন হচ্ছে কোশি নদী ড্যাশ নদীর উপনদী হলো কোশি নদী হচ্ছে গঙ্গা নদীর উপনদী। কোশি নদী হলো গঙ্গা নদীর উপনদী। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ড্যাশ বলা হয়। শুষ্ক অঞ্চলের সুগভীর গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। কি বলা হয়? ক্যানিয়ন বলা হয়। তারপর প্রশ্ন, যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? আন্তর্জাতিক নদী। কি নদী বলা হয়? আন্তর্জাতিক নদী। কেমন? প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী ড্যাশ এ কোনো বদ্বীপ নেই। পৃথিবীর আমাজন, দেখো পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজনের কোনো বদ্বীপ নেই। আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। সারা বছর যে নদীতে জল থাকে না তাকে ড্যাশ নদী বলা হয়। তাকে বলা হয় অনিত্যবাহ নদী। কি বলা হয়? অনিত্যবাহ নদী। তাহলে কি হলো? সারা বছর যে নদীতে জল থাকে না তাকে বলা হয় অনিত্যবাহ নদী। চলো পরের প্রশ্ন দেখি। ব্ল্যাক ফরেস্ট থেকে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করে লেখো। ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত। এটা কি সত্য না শুদ্ধ না অশুদ্ধ? দেখো, ব্ল্যাক ফরেস্ট একটি আগ্নেয় পর্বত নয়। এটা হচ্ছে কি বন জঙ্গলে সমৃদ্ধ একটি পর্বত। ব্ল্যাক ফরেস্ট এটা কিন্তু আগ্নেয় পর্বত নয়, এটা হচ্ছে অশুদ্ধ। কি হবে? অশুদ্ধ। প্রশ্ন দেখো, মালভূমির উপরিভাগ ঢেউ খেলানোর সমতল হয়। এটা কি শুদ্ধ না অশুদ্ধ? এটা হচ্ছে সম্পূর্ণ অশুদ্ধ। এটা কি হচ্ছে? অশুদ্ধ। মালভূমির উপরিভাগ ঢেউ খেলানো সমতল হয় না, এটা হচ্ছে উত্তর ভঙ্গিল পর্বতকে শুধুমাত্র যে অশুদ্ধ। উত্তর ভঙ্গিল পর্বত কিন্তু এটা হচ্ছে তোমাদের ঢেউ খেলানো সমতল। কিন্তু মালভূমি বেশি উপরিভাগ সাধারণত ঢেউ খেলানো সমতল হয়। এটা কিন্তু সমতল হয় না, এটা হচ্ছে অশুদ্ধ। পরের প্রশ্ন দেখো, ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর শক্তি কমে যায়। ভূমির ঢাল বৃদ্ধি পেলে নদীর ঢাল কিন্তু কমে যায় না, বাড়ে। এটা হবে এক্ষেত্রে কী হবে? এটা হবে অশুদ্ধ। এটা কী হবে? অশুদ্ধ। শুদ্ধটা কী হবে? শুদ্ধটা হবে বাড়ে। পরের প্রশ্ন দেখো, ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ। ব্যাসল্ট এটাও অশুদ্ধ। ব্যাসল্ট একটি আগ্নেয় শিলা। ব্যাসল্ট কি? একটি আগ্নেয় শিলা। এটা হবে অশুদ্ধ। তাহলে ব্যাসল্ট একটি পাললিক শিলার উদাহরণ এটা হচ্ছে অশুদ্ধ। শুদ্ধটা কী হবে? ব্যাসল্ট একটি আগ্নেয় শিলার উদাহরণ। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম ভেল্ট। দক্ষিণ আফ্রিকার তৃণভূমির নাম হচ্ছে কি? ভেল্ট। এটা কিন্তু শুদ্ধ। তারপরে 6টা দেখো, যে অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটি হলো মাউন্ট তৌবকল। এটা কিন্তু শুদ্ধ। মাউন্ট তৌবকল অ্যাটলাস পর্বতের সবচেয়ে উঁচু শৃঙ্গটির নাম হলো মাউন্ট তৌবকল। এটা হচ্ছে শুদ্ধ। প্রশ্ন দেখো, যে পর্বতের উপরের দিকে ছুঁচলো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি। এটা হচ্ছে তোমাদের কী হবে বলো তো? এটা হবে অশুদ্ধ। এটা কী হবে? অশুদ্ধ। পর্বতের উপরের দিকে ছুঁচলো অংশটির নাম হলো পর্বতগ্রন্থি হয় না, পর্বত শৃঙ্গ হয়। এটা হলো অশুদ্ধ।
পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে। এটা কী হবে বলো তো? 8 দাগের প্রশ্ন হবে, এটা শুদ্ধ। পাতগুলি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় থাকে, এটা হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন দেখো, অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের বলা হয় শাখা নদী। এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য। তাহলে অনেকগুলি ছোট ছোট জলধারা প্রধান নদীতে মিশলে তাদের বলা হয় শাখা নদী, এটা হচ্ছে শুদ্ধ নদী। প্রশ্ন দেখো, প্রাচীনকালে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল। এটা কিন্তু অশুদ্ধ। শুদ্ধ হবে কি? সুমেরীয় সভ্যতা। এটা হচ্ছে অশুদ্ধ। শুদ্ধটা কী হবে? সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। প্রাচীনকালে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। কী সভ্যতা? সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা গড়ে উঠেছিল। কেমন? তাহলে প্রাচীনকালে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে চৈনিক সভ্যতা গড়ে ওঠেনি, উঠেছিল কোনটা? সুমেরীয় সভ্যতা। তাহলে এটা তো কী হবে? তোমাদের অশুদ্ধ হবে। এবার বাম দিক ডান দিক মেলাও। তাহলে কঙ্গো নদীর অববাহিকা কী হবে? কঙ্গো নদীর অববাহিকা কী হবে? ঘন জঙ্গল চিরসবুজ হবে। কঙ্গো নদীর অববাহিকা ঘন জঙ্গলে পরিপূর্ণ। কী হবে? ঘন জঙ্গলে পরিপূর্ণ। আর আছে চিরসবুজ। গ্রস্ত উপত্যকা কী আছে? গ্রস্ত উপত্যকা হবে দুটি ফাটলের মধ্যবর্তী নিচু অংশকে বলা হয় গ্রস্ত উপত্যকা। কী বলা হয়? গ্রস্ত উপত্যকা। পরবর্তী দেখো, নীলনদ কী বলা আছে? নীলনদ বলা হচ্ছে কোনটা হবে তোমাদের? নীলনদ হবে মোহনায় সুবিশাল বদ্বীপ সৃষ্টি হয়েছে। নীলনদে সুবিশাল বদ্বীপ সৃষ্টি হয়েছে। পরবর্তী সাহারা প্রায় জনবসতিহীন। সাহারা কী হবে? প্রায় জনবসতিহীন। আর কিলিমাঞ্জারো হলো বরফে ঢাকা শৃঙ্গ। কিলিমাঞ্জারো হলো বরফে ঢাকা শৃঙ্গ। পরের প্রশ্ন দেখো, এখান থেকে ছক থেকে সঠিক উত্তরটা এখানে লিখতে হবে। কি বলা হয়েছে? নদীর জল উপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে, একে কী বলা হবে? জলপ্রপাত বলা হবে। কী হবে? জলপ্রপাত বলা হবে। জলপ্রপাত। এখানে জলপ্রপাত কোথায় আছে বলো তো? এখানে জলপ্রপাত আছে। এখানে আছে জলপ্রপাত। কেমন? জলপ্রপাত আছে। তারপর আছে নদীর দুধারে বন্যার সময় পলি জমে সৃষ্টি হয় কী বলতো? প্লাবনভূমি। কী ভূমি? প্লাবনভূমি সৃষ্টি হয়। প্লাবনভূমির সৃষ্টি হয়। তাহলে প্লাবনভূমি কোথায় আছে দেখো? প্লাবনভূমি এখানে আছে নিত্যবহ প্লাবনভূমি। প্লাবনভূমি এখান থেকে তোমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করবে। প্লাবনভূমি কোথায় হবে? এইখানে দেখো প্লাবনভূমি। এটা হচ্ছে তোমাদের প্লাবনভূমি। পরবর্তী দেখো, পরবর্তী বলছে যে শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে কী বলা হয়? শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাতকে কী বলা হয়? ক্যানিয়ন বলা হয়। কী বলা হয়? ক্যানিয়ন। ক্যানিয়ন এখানে কোথায় আছে? এখানে দেখো ক্যানিয়ন আছে। ক্যানিয়ন এখানে আছে। ক্যানিয়ন। কেমন? তারপর প্রশ্ন দেখো, যে নদীতে সারা বছর জল থাকে তাকে বলা হয় নিত্যবহ নদী বলা হয়। তাকে কী বলা হয়? নিত্যবহ নদী। তারপর প্রশ্ন দেখো, নদী যা বহন করে তা হলো কি? পলি। নদী যা বহন করে তা হলো কি? পলি। প্রশ্ন দেখো, একটি ভঙ্গিল পর্বত হলো কি আছে? আল্পস পর্বত একটি ভঙ্গিল পর্বত। আল্পস পর্বত হলো কি? একটি ভঙ্গিল পর্বত। এখান থেকে খুঁজে নিও আল্পস পর্বত হলো একটি ভঙ্গিল পর্বত। তার আগেরটা পলি কোথায় লেখা আছে দেখে নিও। পলি আছে কোথায়? এখানে পলি আছে। তারপরে আছে গিয়ে আর একটি ভঙ্গিল পর্বত উদাহরণ হলো আল্পস পর্বত। কী আছে? আল্পস পর্বত দেখে নাও কোথায় আছে? এখানে আল্পস আছে। খুঁজে নিও। কেমন? তারপর প্রশ্ন দেখো, একটি আগ্নেয় পর্বত হলো কি আছে? ভেসুভিয়াস। এখানে অলরেডি তোমরা পেয়ে যাবে ভেসুভিয়াসটা কোথায় আছে দেখো। ভেসুভিয়াস আছে আল্পস পর্বত। দেখো ভেসুভিয়াস এখানে আছে। এটা হচ্ছে কি একটি আগ্নেয় পর্বত হলো কি? ভেসুভিয়াস। তার বলা হচ্ছে বহুদূরে উড়ে গিয়ে পলি সঞ্চিত হয়। কি হয়েছে? বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয় কি? লোয়েস। কি হচ্ছে? লোয়েস। তারপর কি বলা হচ্ছে? লোয়েসটা কোথায় আছে দেখো। লোয়েসটা আছে এখানে দেখতে পাবে তোমরা। এখানে দেখো লোয়েস দন্তস হবে লোয়েস। এখানে আছে লোয়েস। তারপর বলা হচ্ছে পৃথিবীর ছাদ হচ্ছে পামির মালভূমি। এখানে দেওয়া আছে পামির। পৃথিবীর ছাদ বলা হচ্ছে পামির। পৃথিবীর ছাদ কাকে বলা হচ্ছে?
পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে, এখানে হবে পামির। পামির। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত কি হলো? আন্দিজ নামে পরিচিত, আন্দিজ। আন্দিজ। দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হলো আন্দিজ পর্বত। কেমন? আন্দিজ পর্বত, এখানে কোথায় আছে দেখো, আন্দিজ, আন্দিজ। আলস পেয়েছি এখানে, আন্দিজটা হচ্ছে গিয়ে এখানে দেখো আন্দিজ, এখানে হচ্ছে আন্দিজ। কেমন? তাহলে দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত হলো কি? আন্দিজ। দেখো পরের প্রশ্ন, 5 থেকে প্রশ্ন চলে এলাম। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। যে পর্বত বেষ্টিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির সৃষ্টির সম্পর্কে ছবি এঁকে উদাহরণ দিয়ে লেখো। এটা দেখো, এই প্রশ্ন তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় দেখো পেয়ে যাবে তোমরা। এই প্রশ্নটি রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় তোমরা 100 নম্বর পেজে দেখো, সরি রায়মার্টিন সহায়িকায়, রায়মার্টিনের সহায়িকায় তোমাদের 100 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো পর্বত বেষ্টিত মালভূমি, তার সংজ্ঞাও দেওয়া আছে, সৃষ্টির কারণটাও দেওয়া আছে, সৃষ্টির কারণ দেওয়া আছে, তার বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে পেয়ে যাবে। আর উদাহরণগুলোও দেওয়া হয়েছে, উদাহরণটা দেওয়া হয়েছে। তারপর বলেছে এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, আর এটা কি ব্যবচ্ছিন্ন মালভূমি। এখানে এই সেই 100 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে যে ব্যবচ্ছিন্ন মালভূমি দেওয়া আছে। এখানে ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ আর বৈশিষ্ট্যগুলোও দেওয়া আছে। এবারে দেখো বৈশিষ্ট্যটাও দেওয়া আছে, বৈশিষ্ট্য তোমরা দেখে নেবে, বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। কেমন? চলো, এটা হচ্ছে রায়মার্টিন সহায়িকার তোমাদের 100 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো। এটা হচ্ছে তোমাদের 124 নম্বর পেজে পেয়ে যাবে। জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 124, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা রায়মার্টিন সহায়িকায় 124 নম্বর পেজে পেয়ে যাবে। কেমন? জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো, এটা আছে রায়মার্টিন সহায়িকার 124 নম্বর পেজে আছে। চলো আমরা দেখি। দেখো এখানে দেওয়া আছে জলপ্রপাত দেওয়া আছে। কী বলা আছে? প্রশ্নটা ছিল তোমাদের যে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে দেখতে বলছে। দেখো জলপ্রপাতের ছবিটা তোমরা এটা দিয়ে দেবে। আর এখানে দেখো জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে তোমাদের রায়মার্টিন সহায়িকার 124 নম্বর পেজে আছে। ওই দেখো, নদীর উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন ও নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চ গতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয় সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ার স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়, ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। তা বলা হচ্ছে যে এই যে প্রচণ্ডভাবে পড়ছে না, তাহলে উচ্চভূমি থেকে নিচের দিকে জলপ্রবাহের এই বেগবান জলপ্রপাতনকে বলা হয় জলপ্রপাত। আর যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর উপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। কেমন? এটা হচ্ছে জলপ্রপাত কীভাবে সৃষ্টি হয়েছে তার সংক্ষিপ্ত আলোচনা। এর পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে এই অথবাতে একটা আছে, অশ্বক্ষুরাদি হ্রদ কীভাবে সৃষ্টি হয় ছবি এঁকে ব্যাখ্যা করো। দেখো অশ্বক্ষুরাদি হ্রদ কীভাবে সৃষ্টি হয়েছে, দেখো তোমাদের রায়মার্টিন সহায়িকায় আছে 125 নম্বর পেজে আছে। তোমাদের 125 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা যে অশ্বক্ষুরাদি হ্রদ। দেখো চলো আমরা অশ্বক্ষুরাদি হ্রদটা আমরা দেখে নিই। দেখো রায়মার্টিন সহায়িকার 125 নম্বর পেজে আছে। দেখো অশ্বক্ষুরাদি হ্রদ। দেখো যে সমভূমি অঞ্চলে কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় হয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে রাখা নদীর বাঁকটিকে জলে জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাদি হ্রদ বলে। যেমন হচ্ছে মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। ছবিটা তোমরা এভাবে দিয়ে দেবে, ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে ছবিগুলো। কেমন? এটা গেল তোমাদের অশ্বক্ষুরাদি হ্রদের সংক্ষিপ্ত আলোচনা। এটা হচ্ছে তোমাদের রায়মার্টিন সহায়িকার তোমাদের 125 নম্বর পেজে পেয়ে যাবে অশ্বক্ষুরাদি হ্রদ। তাহলে দেখো, তারপর প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের জীবনের নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের রায়মার্টিন সহায়িকায় আছে গিয়ে তোমাদের 127 নম্বর পেজে আছে। রায়মার্টিন সহায়িকার 127 নম্বর পেজে আছে আমাদের জীবনে নদীর প্রভাব কতখানি সংক্ষেপে আলোচনা করো। এটা হচ্ছে তোমাদের রায়মার্টিন সহায়িকার 127 নম্বর পেজে পেয়ে যাবে।
দেখো ঠিক এই প্রশ্নটা দেখো, জনজীবনে নদীর প্রভাব অপরিসীম। নদী যে কোনো সভ্যতার সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। যেমন প্রাচীনকালে নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা এবং বর্তমানে গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, ইয়াংসি, কিয়াং, হোয়াংগো, টেমস প্রভৃতি নদীকে কেন্দ্র করে সভ্যতা বিকাশ ঘটেছে। মানব জীবনে নদীর সভ্যতাগুলি হলো, দেখো, বসতি গঠন হচ্ছে, জলের যোগান হচ্ছে, কৃষিকাজ হচ্ছে, তারপরে মৎস্য চাষ হচ্ছে, জলবিদ্যুৎ উৎপাদন, বন্দর গঠন, এছাড়াও নানাবিধভাবে আমাদের নদী আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কেমন? এটা হচ্ছে তোমাদের সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান বা উত্তর। চলো দেখে নাও পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন বলছে বলছে শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়। শিলা থেকে মাটি কিভাবে তৈরি হয় আমাদের টেক্সট বইতেও পেয়ে যাব। আর সে সঙ্গে তোমাদের রায়মার্ট অ্যান্ড সোয়াইকার হচ্ছে 164 নম্বর পেজে পেয়ে যাবে। রায়মার্ট অ্যান্ড সোয়াইকার এটা হচ্ছে এই প্রশ্নটা 164 নম্বর পেজে পেয়ে যাবে তোমরা। রায়মার্ট অ্যান্ড সোয়াইকার 164 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে অ্যান্সারটা করে দেওয়া হয়েছে রায়মন্ড সোয়াইকায়, তোমাদের 164 নম্বর রায়মন্ড সোয়াইকাতে দেওয়া আছে। শিলা থেকে মৃত্তিকা সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কি? পেডোজেনেসিস। এটি কয়েকটি পর্যায়ক্রমিক পদ্ধতিতে সৃষ্টি হয়, যা নিম্নে বর্ণনা করা হলো। আবহবিকার, এই পদ্ধতিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত বা সমুদ্র তরঙ্গ প্রভৃতি দ্বারা বহুদিন ধরে আদি শিলা ক্ষয়প্রাপ্ত হয়, চূর্ণ বিচূর্ণ হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংযোজন। এরপর সেই চূর্ণ বিচূর্ণ শিলার সঙ্গে বিভিন্ন জৈব পদার্থ যেমন ঝরে পড়া পাতা, মৃত ও পচনশীল উদ্ভিদ ও প্রাণীদের প্রভৃতি মিশ্রিত হয়। তার অপসারণে কী বলা আছে? তৃতীয় পর্যায়ে বৃষ্টির জল, নদীর জল ও সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে সেই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডের কিছুটা অপসারিত হয়। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে রেগলিতের উৎপত্তি হচ্ছে, যে অপসারণের পর যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তাকে বলা হয় কি? তাকে বলা হয় রেগলিত। এই রেগলিতই হলো মৃত্তিকার মূল উপাদান। এভাবে কালক্রমে বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এই রেগলিত ভূত্বকের উপরে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ পাতলা কোমল স্তর রূপে বিকাশ লাভ করে, যা মাটি বা সয়েল নামে পরিচিত। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে নীল নদের গতিপথ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নীল নদের গতিপথ বর্ণনা করো। এটা হচ্ছে তোমাদের রায়মার্ট অ্যান্ড সোয়াইকার 275 নম্বর পৃষ্ঠা। 275 নম্বর পৃষ্ঠা রায়মার্ট অ্যান্ড সোয়াইকার পেয়ে যাবে। আর দেখো রায়মার্ট অ্যান্ড সোয়াইকার 275 নম্বর পৃষ্ঠা পেয়ে যাবে। তাহলে এখানে দেখো নীল নদ দেওয়া আছে। ব্লু নীল ও হোয়াইট নীলের সম্মিলিত প্রবাহ নীল নামে পরিচিত। এর দৈর্ঘ্য হচ্ছে, নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম জলধারা। এর দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6650 কিমি। এর গতিপথ বলা হয়েছে টাঙ্গানিকা হ্রদের নিকট বুরুন্ডি মালভূমি অঞ্চলের উৎপন্ন জলধারা কাগেরা নামে ভিক্টোরিয়া হ্রদের পড়েছে। পরে এই জলধারা কয়োগা হ্রদ অতিক্রম করে আলবার্ট হ্রদে পড়েছে। আলবার্ট হ্রদ অতিক্রম করে নদীটি বার এল জেবেল নামে প্রবাহিত হওয়ার সময় পশ্চিম দিক থেকে বার এল গজল এবং পূর্ব দিক থেকে সোবার্ট নদীর মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হোয়াইট নীল নামে 840 কিমি পথ অতিক্রম করে খার্টুম শহরের কাছে ব্লু নীলের সঙ্গে মিলিত হয়েছে। এই ব্লু নীল ইথিওপিয়ার উচ্চভূমির টানা হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। খাটুনের উত্তরে বাটবারা নামক স্থানে আটবারা নদীর মিলন নীল নদের সঙ্গে মিলিত হয়েছে। কায়রো শহরের কাছে নীলের জল 7টি ধারায় ভাগ হয়ে ভূমধ্যসাগরে পড়েছে। এর উপনদীটা জেনে রাখো। নীল নদের প্রধান উপনদীগুলি হলো বার এল গজল, আর একটা হচ্ছে সোবার্ট, ব্লু নীল আর আটবারা প্রভৃতি। কেমন? চলো প্রশ্নটা আমরা দেখে নিই। তাহলে প্রশ্নটা ছিল কি? আফ্রিকা মহাদেশের সম্পর্কে 3টি বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করে। এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পেয়ে যাবে। টেক্সট বইয়ে তোমরা 102 নম্বর পেজে পেয়ে যাবে। টেক্সট বইয়ের তোমাদের পেজ নাম্বার হচ্ছে 102 নম্বর পেজে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। দেখো এখানে আফ্রিকার দেখো আয়তনে দেখো এখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে 1 2 3 4 5 6টা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। এই 6টা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো বা প্র্যাকটিস করে নিতে পারো। দেখো কী বলা আছে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আয়তনে এবং জনসংখ্যা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা, একই সঙ্গে পৃথিবীর উত্তর, দক্ষিণ এবং পূর্ব পশ্চিম গোলার্ধে অবস্থিত। আর হচ্ছে নিরক্ষরেখা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নিরক্ষরেখার কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূল মধ্যরেখা 4টি আফ্রিকার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব হয়েছে। আর 4 নম্বর বৈশিষ্ট্য কী বলছে? দেখো 19বিংশ শতাব্দীর পর্যন্ত আফ্রিকার বহু দেশ, ইউরোপ এবং উত্তর আমেরিকার কিছু দেশের উপনিবেশ ছিল। আর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? ইউরোপ মহাদেশে আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে জিব্রাল্টার প্রণালী। এশিয়া মহাদেশ আর আফ্রিকার মাঝে আছে লোহিত সাগর এবং সুয়েজ খাল। দুটি বড় জলভাগ যেমন সাগর ও মহাসাগর যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা তা হলো প্রণালী। আর
শেষ বৈশিষ্ট্যটা দেওয়া আছে বইতে, দেখো, প্রাকৃতিক দুর্গমতা ও অস্বস্তিকর উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল এবং হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণে জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশ আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। এখানে পিকলোর ডায়েরিতে কিছু কিছু দেওয়া আছে, কতগুলো দ্রাঘিমা তার অবস্থান দেওয়া আছে, কতগুলো দেশ আছে, তারপরে তোমরা বিখ্যাত শহর দেওয়া আছে, কী কী শহর আছে, কায়রো, আলেকজান্দ্রিয়া, ত্রিপলি, খার্টুন ইত্যাদি। কেমন? এইগুলো তোমাদের রায় মডার্ন প্রশ্নবিচিত্রার 1 নম্বর মডেল স্কুলটা তোমাদের ভূগোলের 1 নম্বর দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের 1 নম্বর মডেল স্কুলটা তোমাদের ভূগোলের সম্পূর্ণ সমাধান করলাম। আর এরপরের ভিডিওতে ক্লাসে আমি নিয়ে আসবো তোমাদের জন্য 2 নম্বর মডেল স্কুলটা সমাধান করব। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।